আসসালামু আলাইকুম। 90 মিনিট স্কুলিং থেকে শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। 90 মিনিট স্কুলিং আমরা বেশ কয়েক বছর আগেই শুরু করেছিলাম। অনেক চড়াই-উতরাই পার করে আজকে ২০২০ সালের শেষ 90 মিনিট স্কুলিং করছি আজকে। আমরা যখন শুরু করি 90 মিনিট স্কুলিং তখন গ্রিন বাংলাদেশের সদস্যদের যে কৃষি বিষয়ক অথবা পরিবেশ বিষয়ক অথবা ছাদ বাগান করতে যেই সমস্যাগুলো হতো, আমরা সেগুলো নিয়েই কিন্তু কথা বলতাম। আমরা সবাই জড়ো হতাম শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ২০৭ নাম্বার রুমে। আর সেখানে আমরা গল্প করে, আলোচনা করে আমরা আমাদের ছাদ বাগান বিষয়ক যে সমস্যাগুলো ছিল সেগুলো আমরা আ সমাধান করার চেষ্টা করতাম। আমরা এনজয় করতাম। দলে, দলে মানুষ সবাই মিলে সবাই আমরা একসাথে সুন্দর দিনগুলো কাটাচ্ছিলাম। কিন্তু ২০২০ সালের মার্চের দিকে আমাদের সেই হঠাৎ করে করোনা এসে আমাদেরকে ছন্দপতন ঘটালো। আমরা তখন কখনো ১ কাপ চা ও কৃষি গল্প, কখনো মাহে রমজান ও কৃষি গল্প, 90 মিনিট স্কুলিং সবকিছু মিলিয়ে আমরা চলছি, এখন পর্যন্ত চলছি। আমরা গ্রিন বাংলাদেশের সদস্যদের নিয়ে এই 90 মিনিট স্কুলিং এর আজকে ২০২০ সালের শেষ 90 মিনিট স্কুলিং। আসলে ২০২০ সালটা আমাদের কেমন কেটেছে সেটা বলছি না। আমি বলছি যে এখান থেকে অনেক কিছু শিক্ষা লাভ করেছি আমরা। আমরা পরস্পরের মাঝে অনেক দূরত্ব তৈরি হলেও আমরা লাইভে এসে কিন্তু বারবার কাছে আসার শপথ করেছি। আমরা ভালো থাকার শপথ করেছি। আমরা ভালো থেকেছি। আল্লাহ তাআলা আমাদেরকে গ্রিন বাংলাদেশে অনেক সম্মানিত সদস্যের করোনায় আমরা সাফার করেছি। আমরা তারপরে বলছি আমরা সুস্থ আছি সবাই আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এই ২০২০ সালটাকে আমাদের জন্য একটা পরীক্ষা হিসাবে পাঠিয়েছিল। আমরা সেই পরীক্ষায় জয়লাভ করার জন্য এখনো চেষ্টা করে যাচ্ছি। জানি না সামনের দিনগুলো কেমন হবে। তবে আশা করছি আমরা যারা চেষ্টা করে যাচ্ছি, আমরা জয়ী হবই ইনশাআল্লাহ। আমরা 90 মিনিট স্কুলিং কিন্তু ১ম শুরু হয়েছিল অন্যভাবে। এখন কিন্তু অনলাইন ভিত্তিক এসে আমাদের 90 মিনিট স্কুলিংটাকে উল্টো-পুল্টো করে দিয়েছে। আহ তারপরে বলছি, এনজয় তো করছি সবাই মিলে। আপনারা অনেকেই জয়েন করছেন। দেখছি আমি পাশে। সবার উত্তর দিব, সবার কথাই বলব। আমাদের আদিম ভাই আমাদের সাথে আছেন, সবসময় আদিম ভাই আছেন, রুবিনা রফিক আপু আছেন, আ মনিরা আপু আছেন, আব্দুল সাত্তার ভাই জয়েন করেছেন। এভাবে সবাই কিন্তু মিলে আমরা লাইভে এসে আমাদের গাছপালার প্রতি ভালোবাসা যেটা আছে সেটা প্রকাশ করার চেষ্টা করি এবং সবাই মিলে সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করি আমরা। 90 মিনিট স্কুলিং অথবা গ্রিন বাংলাদেশ। এই গ্রিন বাংলাদেশের মাধ্যমে আমরা কিন্তু অনেকগুলো প্রোগ্রাম করেছি আপনাদের সবার সহযোগিতা নিয়ে। যেমন হচ্ছে আমরা প্রচুর ইভেন্ট করতাম। যেমন হচ্ছে আমরা ৳২ র স্বপ্ন পূরণ করেছি। আমরা গত বছরও শীতে কিন্তু আমরা কম্বল বিতরণ করেছি। শীত বস্ত্র গরিব দুঃখীদের মাঝে আমরা দিয়েছি। ইনশাআল্লাহ এবছরও আপনাদের সহযোগিতায় আমরা কিন্তু এই বছরও করব ইনশাআল্লাহ। এই বছরই করব। আর মাত্র কয়েকদিন আছে। আমরা ইনশাআল্লাহ এই বছর করব। আমরা বিভিন্ন করোনাকালীন সময়েও আমরা কিন্তু অনেক ইভেন্ট করেছি। আমরা প্রায় ৩৫০-৪০০ জনের কাছে সিড বিতরণ করেছি। আমরা গাছপালা শেয়ার করেছি। আমরা টমেটো চারা শেয়ার করেছি। সবকিছু মিলিয়ে আমাদের কাজ কিন্তু থেমে নেই। আমরা সবুজের আন্দোলন কিন্তু করেই যাচ্ছি। তারপর আমি বলছি যে করোনাটা আমাদেরকে হোঁচট খাইয়ে দিয়েছে, শিক্ষা দিয়েছে, আমরা শিক্ষিত হয়েছি অনেক কিছু থেকেই। তবুও আমি বলছি যে ২০২০ সাল আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। তার জন্য আমরা শুকরিয়া করছি। আপনারা জানেন যে 90 মিনিট স্কুলিংয়ে 90 মিনিট স্কুলিং আসলে একটা বন্ধনের নাম, ভালোবাসার নাম। আমরা সবসময় এখানে মোরালিটি কথা বলি। কেমন? আমরা আমাদের সন্তানকে কোন বাংলাদেশে রেখে যাব সে স্বপ্নের কথা বলি। সে গল্প করি, আমরা নিজেরা শোধরাতে চেষ্টা করি। কেন? আমাদের সন্তানদের মঙ্গলের জন্য। আমরা রাস্তায় কখনো থুতু ফেলি না। রাস্তায় পানির বোতল অথবা পলিথিন ফেলি না। আমরা গ্রিন বাংলাদেশের সদস্যরা টাকা ভাঁজ করি না। টাকায় কখনো কিছু লিখি না। টাকাকে নোংরা করি না। আমরা
পরিবেশ নিয়ে ভাবি, আমরা গরিব দুঃখীদের কথা নিয়ে ভাবি। আমরা যখন গাড়ি চালাই তখন গাড়িতে হর্ন দিই না। গাড়িতে যখন চড়ি তখন ড্রাইভারকে বলি গাড়িতে হর্ন না বাজানোর জন্য। আসলে কারণটা হচ্ছে একটাই। সেটা হচ্ছে সন্তানদের জন্য সুন্দর একটি বাংলাদেশ গড়ে তোলার জন্য। মনে আছে কি আপনারা যাদের বয়স অনেক আমার মতো, তারা জানেন সেই ছোটবেলায় আদর্শ লিপি পড়তাম। সদা সত্য কথা বলি বা গুরুজনে করণতি। বাবা লিখে দিতেন সেখানে হাতের লেখা লিখতাম। সেই দিনগুলো কিন্তু আমরা হারিয়ে ফেলেছি। সো এখন সময় আমাদের এই বাচ্চাদেরকে আমরা সবাই, আমরা বাবা-মারা বাচ্চাদেরকে আমরা সেই শিক্ষাগুলো কিন্তু দিতেই হবে। কারণ তারা একদিন বাংলাদেশকে সাজাবে। আমরা যেখানে ব্যর্থ হয়েছি সেই জায়গাগুলোতে যেন তারা স্বশিক্ষায়, সুশিক্ষায় যেন শিক্ষিত হয়ে সুন্দর বাংলাদেশ গড়ে। আমরা মৃত্যুর সময় যেন বলতে পারি, সুন্দর একটি বাংলাদেশ রেখে গেলাম। আমার সন্তানেরা থাকবে দুধে ভাতে। আমার সন্তানেরা দুধে ভাতে থাকবে। আমরা বলেছি আমরা পলিথিন ফেলি না রাস্তায়, আমরা ময়লা করি না। আসলে ভালোবাসার নাম এটা। তো গ্রিন বাংলাদেশ অথবা আমরা 90 মিনিট স্কুলিং সবাই মিলে অথবা আমরা যারা সবুজ নিয়ে যারা কাজ করছেন সবাই মিলে একটা সুন্দর বাংলাদেশ গড়ার জন্য আমরা চেষ্টা করছি। ইনশাআল্লাহ আমরা জয়ী হব। একদিন একটা সুন্দর বাংলাদেশ রেখেই যাব। আমি এখানে অনেকেই জয়েন করেছেন। সাদিয়া আফরোজ আপু জয়েন করেছেন, সুবি চৌধুরী ভাই দেখছেন, তারপর হচ্ছে ফরহাদ ভাই দেখছেন, বরকত সিদ্দিক ফরহাদ ভাই দেখছেন। আসলে হচ্ছে কি জানেন, আমরা কিন্তু ভালোবাসার কথা বলি, পরিবেশের কথা বলি, কৃষির কথা বলি। কৃষি বিষয়ক অনেকগুলো প্রশ্ন আমাকে করেছেন বিভিন্ন সময়ে। সেই প্রশ্নগুলো একটু দেখে আসি, তারপর আমরা যারা লাইভে প্রশ্ন করবেন তাদের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। আমরা আসলে প্র্যাকটিক্যালি যদি দেখিয়ে যদি কথাগুলো বলা যেত তাহলে ভালো হতো। যেহেতু আমরা প্র্যাকটিক্যালি কথাগুলো দেখাতে পারছি না বা বলতে পারছি না, তার জন্য এই ছবিগুলো দেখিয়ে আমরা আমাদের এই লাইভ অনুষ্ঠানটাকে আমরা সহজতর করার জন্য চেষ্টা করছি। ছবি দেখে প্রশ্নের উত্তর দেয়া। আমরা শাহিন ইমাম ভাই সুন্দর বাগানি, অনেক বড় বাগানি। উনি সবসময় অনেক সুন্দর প্রশ্ন করেন। উনার বাগান অনেক সুন্দর। উনি অনেকগুলো প্রশ্ন করেছেন। প্রশ্নগুলো হচ্ছে কামরাঙ্গা আমরা প্রথমেই বলেছেন পোকা নিয়ে যন্ত্রণায় আছেন। আসলেই তো। কারণ হচ্ছে বাংলাদেশে যে টেম্পারেচার আছে সেই টেম্পারেচারে পোকার ব্রিডিংটা খুব সুন্দর হয়। এই টেম্পারেচার প্রচুর পরিমাণে পোকা হয়। আমাদের এটাই কিন্তু ক্রুশিয়াল সমস্যা। এবং এই পোকার জন্যই কিন্তু আবার অন্যান্য যেমন ভাইরাস আসে, অন্য ডিজিজগুলো আসে, সেগুলো চলে আসে। সবকিছু মিলিয়ে অনেক অতিষ্ঠ হয়ে থাকি আমরা। আমরা ইমাম ভাইয়ের প্রশ্ন উত্তরগুলো দিব একে। প্রশ্নগুলো একটু পড়ে নেই। কামরাঙ্গা ও আমরা পাতার মাথার দিকে পাতা শুকিয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা উত্তর দিব আমি। টমেটো মরিচ আছে, পাতা কুকরানো। যাই হোক, আমি প্রশ্নগুলি একে বলে নেই। তারপরে আপনার এই কামরাঙ্গা অথবা আমড়া গাছের যে পাতাগুলো দেখা যাচ্ছে হলুদ হয়ে যাচ্ছে অথবা একটু শুকিয়ে যাচ্ছে, আমার কাছে যেটা মনে হচ্ছে যে এটা হচ্ছে যেহেতু পাতাগুলো উল্টো দিকে বা অন্যদিকে ভাঁজ হচ্ছে না, আমার কাছে যেটা মনে হচ্ছে আপনার রুট জোনে পানির কিছু সমস্যা হয়েছিল কখনো। ঠিক এখন যেটা দেখা যাচ্ছে এটা গাছে গোড়া প্রচুর পানি দেখা যাচ্ছে, বাট আমার কাছে মনে হচ্ছে কখনো এটা ল্যাক অফ ময়েশ্চার বা ইরিগেশন কখনো আপনি কম দিয়েছেন। রুট জোনটা অর্গানিক ম্যাটার বেশি থাকলে পানি ধরে রাখার ক্ষমতা থাকতো, কিন্তু এখানে আমার কাছে মনে হচ্ছে পানি ধরে রাখার একটা সমস্যা হয়েছে, যার জন্য এই সমস্যাটা হতে পারে আমার কাছে যেটা মনে হচ্ছে। তাহলে আমি সলিউশনগুলি একটু দেখি যে আপনি যদি একটু অর্গানিক ম্যাটার মিশিয়ে যদি পানি বেশি করে দেন, যেমন হচ্ছে ভার্মি কম্পোস্ট, আপনি ভার্মি টি জানেন অবশ্যই, ভার্মি টি তৈরি করে যদি দেন, ভার্মি কম্পোস্ট ভিজিয়ে রেখে আপনি যদি গাছের গোড়ায় দিয়ে দেন এবং সেই ভিজিয়ে রাখা পানিতে যদি 1 চিমটি ইউরিয়াও দিয়ে দেন, তাহলে কিন্তু গাছটা গ্রোথ অনেক সুন্দর হয়ে যাবে। আমার কাছে যেটা মনে হচ্ছে পানির কারণে এটা কোনো একটা সময়ে আপনি পানি দিতে অসুবিধা করেছেন, যার জন্য এটা হয়েছে। তবে আপনি যদি একটু খৈল পচাও দেন তাহলে গ্রোথ ভালো হবে বলে আমার ধারণা। আর এই পাশে যেটা আমড়া গাছে যে সমস্যাটা দেখা যাচ্ছে সেটা মনে হচ্ছে খেয়াল করে দেখেন, নিচে পাতা না, মাঝামাঝি জায়গায় উপরে পাতাগুলো কিছুটা পুড়ে আসছে, আবার কয়েকটা পাতা একটু হলুদ হয়ে যাচ্ছে। এটা অবশ্যই
নিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি, মানে কোনো নিউট্রিয়েন্ট আছে যেগুলো সে তুলতে পারছে না। যেমন হচ্ছে সালফার হতে পারে, কপার হতে পারে, আয়রন হতে পারে, ম্যাঙ্গানিজ হতে পারে। এই সারগুলোর অভাব হয়েছে। এই সারগুলো যখন অভাব হয় তখন আমরা যেটা বলি কি যে সারগুলো অভাব হয়েছে, হয় মাটিতে একটু চুন দিয়ে দিই অথবা জিপসাম দিয়ে দিই, তাহলে কপার, সালফার এগুলো পেয়ে যাচ্ছে। আরেকটা জিনিস হচ্ছে, আপনি যদি বর্জ্য মিক্সচার স্প্রে করেন, বর্জ্য মিক্সচার কথা মনে আছে? অবশ্যই মনে আছে। বর্জ্য মিক্সচার হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড আর কপার সালফেট, এই দুটো মিলিয়ে আমরা যে সারটা, তাহলে কি লাভ হলো? ক্যালসিয়াম চুন পেলো, কপার পেলো, সালফার পেলো, তাহলে এখানে ম্যাক্সিমাম গুলো পেয়ে যাচ্ছে। আমার কাছে মনে হয় কি আপনি একটু বর্জ্য মিক্সচার তৈরি করে আপনি গাছের গোড়া এবং গাছের পাতাগুলো একটু ধুয়ে দেন, গ্রোথও ভালো হবে, মাটির নিউট্রিয়েন্ট অ্যাভেলেবিলিটি বেড়ে যাবে, সব দিক থেকে ভালো হবে এবং আপনার যে ইয়েলো ভাবটা আসছে সেটা ভালো হয়ে যাবে। টমেটো মরিচ পাতা পাতা কুঁকড়ে যাচ্ছে, এটা সবারই সমস্যা। যে গাছটা দেখা যাচ্ছে এটাকে আমরা বলি লিফ কার্ল মোজাইক ভাইরাস। টমেটোর ক্ষেত্রে এটা খুব বেশি হয়ে থাকে। এটা আমার ধারণা হয় সিডের ভিতরে ভাইরাসটা ছিল, না হলে সিডলিং স্টেজে হয়েছে যখন পোকা কামড় দিয়েছে। আমি আবার বলি, এটা সিডের ভিতরে থাকতে পারে, আর সিডের সময় থাকলে সেটা এখন এক্সপ্রেশন ঘটিয়েছে পাতা কুঁকড়ে দিয়ে, অথবা যখন আপনার ছোট চারা লাগিয়েছেন তখন পোকা এসে ভাইরাসটা দিয়েছে অন্য গাছ থেকে। তো এই গাছটা যদি আপনার বাগানে থাকে তাহলে অন্য গাছেও কিন্তু ছড়িয়ে পড়তে পারে। আমি বলি কি আপনি এই গাছটাকে সরিয়ে ফেলেন, না হলে কিন্তু অন্য পাশের যে টমেটো গাছগুলো দেখা যাচ্ছে বা অন্য গাছ মরিচ গাছ এগুলোতে আপনি চলে যাবে। ভাইরাস হলে সাধারণত গাছগুলো সরিয়ে ফেলাই ভালো, আপনি সরিয়ে ফেলবেন। আর আরেকটা গাছ দেখিয়েছেন কাস্টার্ড অ্যাপেল। কাস্টার্ড অ্যাপেল গাছটাকে দেখা যাচ্ছে যে এটা গ্রোথ খুব সুন্দর আছে, কিন্তু ছোট আছে। আমি বলেছিলাম কিন্তু গাছটা দেওয়ার সময় যে বেশ স্লো গ্রোয়িং প্ল্যান্ট, আর যেহেতু টবে লাগিয়েছেন, মাটিতে লাগালে আর একটু দ্রুত বড় হতো, যেহেতু টবে লাগিয়েছেন তার জন্য এটা স্লো গ্রোয়িং, খুবই স্লো গ্রো করছে, গাছের কোনো সমস্যা দেখছি না। তবে এই গাছটা যেহেতু কাস্টার্ড অ্যাপেল অনেক বড় গাছ হয়, এটা গ্রোটাই খুব ছোট, কম আকারে, মানে ছোট, দ্রুত বড় হয় না, আস্তে আস্তে বড় হয়। তো আপনি যদি একটু ড্যাপ সার, ডাইঅ্যামোনিয়াম ফসফেট সার দিয়ে দেন, অথবা নিম খৈল পাউডার, ফসফেট সার দিবেন, সাথে ড্যাপ সারের সাথে নিম খৈল পাউডার যদি একটু মিশিয়ে মাটিটা নিড়িয়ে দেন, তাহলে দেখবেন গাছটা দ্রুত বড় হবে। তবে এই শীতকালটা একটু স্লো হবে, শীতের পরপর আবার দ্রুত বড় হওয়া শুরু হবে। তো টেনশন করার কিছু নেই। সাইফুর রহমান আসাদ ভাই একটা গাছের ছবি দিয়ে দেখিয়েছেন যে গাছের এভাবে পাতাগুলো কুঁকড়ে যাচ্ছে, যেহেতু নিচের দিকে কুঁকড়াচ্ছে অবশ্যই ভিতরে পোকা আছে। তো এটাকে মাকড় দিয়ে এটা হয়, মাকড় যখন একটু খাওয়া শুরু হয় তখনই এটা এইরকম ভাবে নিচের দিকে কুঁকড়ে যায়। ঠিক একই রকম ডিজিজ কিন্তু আমরা লিচু গাছেও হয়, পাতাগুলো নিচের দিকে, আর ভাইরাসে ধরলে উপর দিকে, নেমাটোড হলে উপরের দিকে যায়। সো এটা মাকড় হয়েছে, আপনি পাতাগুলো দ্রুত সরিয়ে ফেলেন, মাকড়গুলোর সাথে নষ্ট হয়ে যাবে। অন্য গাছে যেন মাকড়গুলো না গ্রো করে তার জন্য এই পাতাগুলো তো সরিয়ে ফেলতেই হবে। পাতাগুলো যদি সরিয়ে ফেলেন তাহলে এটাকে কন্ট্রোল হয়ে গেল। তারপর অন্য পাতায় যেন না ছড়ায় তার জন্য আপনি সাবান পানি, নিম তেলের সাথে সামান্য পরিমাণে সাবান তো শ্যাম্পু একটু 2-3 ড্রপ মিশিয়ে গাছটা পুরোটা ভিজিয়ে দেন। মনে রাখতে হবে আবার কিন্তু গাছের নিচেই কিন্তু হবে, গাছের নিচে যেহেতু, পাতার নিচে যেহেতু হয়, সে পাতার নিচটাও কিন্তু আপনার ধুয়ে দিতে হবে, তাহলে দেখবেন আপনার গাছে আর হবে না। অবশ্যই আপনি খুব ভালোভাবে পুরো গাছটাকে ধুয়ে দিবেন, একটু জায়গা যেখানে হয়েছে সেখানে না, এই পাতাগুলো কিন্তু সরিয়ে ফেলতে হবে, বাকি পুরো গাছটাকে আপনি ধুয়ে দিতে হবে। একবার না, দুবার ধুয়ে দেন, তাহলে দেখবেন পরিষ্কার হয়ে যাবে। আসাদ ভাই আরেকটা গাছের ছবি দিয়ে দেখিয়েছেন, এটা আমি বুঝতে পারছি না যে এটা কি খুব লোয়ার লিফ নাকি আগার, তা আমি বুঝতে পারছি না। যে ওল্ডার লিফ হয়ে থাকে তাহলে অবশ্যই এটা নাইট্রোজেনের কারণে হয়েছে, নাইট্রোজেন ডেফিসিয়েন্সি, মানে ইউরিয়া অথবা ড্যাপ সার যদি দিয়ে দেন তাহলে কিন্তু এটা সলিউশনটা, পাতাগুলো এইরকম ভাবে হলুদ হবে না। তবে হলুদ হয়েছে তাতে কিছু গাছে ক্ষতি হবে না, কিন্তু ক্ষতি হবে আরেকটা জায়গায়। খেয়াল করে দেখেন আপনার ভালো পাতাটাও কিন্তু সামনের পোর্শনটা একটু পুড়ে পুড়ে আসছে, এবং এই পাতাগুলো দেখেন এই পাশটা পুরোটা
পুরে ব্রাউন কালার হয়ে গিয়েছে, মানে হচ্ছে আপনার কিন্তু যেহেতু এই পটাশ সারটার জন্য পটাশ সারের অভাবও হয়েছে, তাহলে আপনার ড্যাপ সারের সাথে একটু লাল সারটা মিউরেট অফ পটাশ, এই পটাশ সারটা যদি দিয়ে দেন তাহলে কিন্তু আপনার গাছের গ্রোথ আবার ভালো হয়ে যাবে। খেয়াল রাখবেন যে পুরনো পাতা যদি হলুদ হয়েও যায় তাহলে গাছের ইল্ডের কোনো ক্ষতি করে না, এটা নাইট্রোজেনের অভাবে হয়। পুরনো পাতা ওল্ড হয়ে গেল, ওল্ড লিভগুলো গাছের প্রোডাকশনে কোনো ক্ষতি করে না, এইগুলো পড়ে গেলেও কোনো অসুবিধা নাই। কিন্তু আপনার অন্য সিমটমগুলো, রোগের সিমটমগুলো, সেগুলো ভালো করার জন্য এমওপি এবং ড্যাপসা দিতে হবে, তাহলেই হয়ে যাবে। শিরিন আহমেদ লিখেছেন, গাছের ছবি দিয়েছেন, গাছটার ছবিটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে পুরো গাছের পাতাগুলো ঝলসে যাচ্ছে, এইরকম ডিজিজ কিন্তু একদম হুবহু এটা আপনি আলু গাছ, গোলালু তো হয়, বেগুন গাছও মাঝে মাঝে দেখা যায় এরকম পুড়ে যাওয়া। খেয়াল করে দেখেন গাছের গোড়ার অংশের পাতাগুলো কিন্তু পুড়ে নাই, তাহলে গোড়ার অংশ যদি পুড়তো তাহলে বুঝতাম যে সয়েল থেকে ফিউজারিয়াম এসে পুড়িয়ে ফেলেছে, কিন্তু উপর থেকে যেহেতু পুড়তেছে তাহলে বোঝা যাচ্ছে এটা ফাইটোপথরা দ্বারা হয়েছে, ফাইটোপথরা। সো উপরে পুড়ে যাওয়া, এটা কিন্তু আপনি যদি আগে একটু কন্ট্রোল করতেন, এটা থেকে রোগটা কিন্তু ছড়াবে। এখন যদি না ছড়ায়, যেদিন খুব বেশি কুয়াশা পড়বে, পাশাপাশি রৌদ্র উঠবে না, সেই সময় কিন্তু এটা ছড়িয়ে যাবে অন্য গাছগুলোতে। আমরা যেটাকে বলি গ্লুমি ওয়েদার, গ্লুমি ওয়েদারে এই ফাইটোপথরা কিন্তু দ্রুত ছড়ায়। সো আপনি এই পাতাগুলোকে অবশ্যই সাবান পানি দিয়ে তো একবার ধুয়ে দিবেন, নিম পাতা দিয়ে, নিম তেল দিয়ে, সম্ভব যদি হয় ডাইথেন M45, ইন্ডোভিল, M45, রিডোমিল গোল্ড, এরকম কপার ফাঙ্গিসাইড আছে, এই ফাঙ্গিসাইডগুলো দিয়ে একদম পুরো গাছটা এবং আশেপাশে যত গাছ আছে আপনার সবগুলো গাছ কিন্তু ধুয়ে দিতে হবে, না হলে তো অন্য গাছগুলো আপনি নষ্ট করবেন বা হারিয়ে ফেলবেন। মনে রাখবেন যেদিনে গ্লুমি হবে সেদিনে অন্য গাছে আবার ধরা শুরু করবে। একটু যদি কুয়াশা পড়ে বেশি, সূর্যের আলো যদি না উঠে, টিপ টিপ করে কুয়াশা যদি বৃষ্টির মতো পড়ে, তাহলে কিন্তু অন্য গাছে ছড়িয়ে যাবে। সো আপনাকে এখনই গাছে যে কোনো একটা কপার ফাঙ্গিসাইড দিয়ে পুরো গাছটাকে ধুয়ে দিতে হবে। আপনার কাছে ক্লিবায়ো আছে, যদি ক্লিবায়ো থেকে থাকে তাহলে ক্লিবায়ো গাছের গোড়াটাতে দিয়ে দেন এবং গাছটাকে ধুয়ে দেন, তাহলে দেখবেন অনেকাংশে অন্য গাছগুলো যাবে না। মহসিনা সুলতানা আপু লিখেছেন, হোয়াট ইজ দ্য রাইট টাইম টু স্প্রে বর্ধ মিক্সচার অ্যান্ড ক্লিবায়ো? বর্ধ মিক্সচার স্প্রে করার জন্য খুব ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে যেন সেদিন বৃষ্টি না থাকে, শীতকালে বৃষ্টি হবে না, অথবা খুবই একদম গুমট হয়ে টিপ টিপ করে কুয়াশা পড়ছে সেরকম যদি পরিবেশ না থাকে, মানে হচ্ছে রৌদ্রোজ্জ্বল দিন, তবে দুপুরবেলা 12টার সময় যখন খুব বেশি রৌদ্র থাকে তখন না স্প্রে করাই ভালো। এর জন্য আমরা বলি কি, এই 3টা থেকে বিকাল 4টার মাঝে স্প্রে করে ফেলা, অথবা সকাল 9টা থেকে 11টার মাঝে স্প্রে করে ফেলা ভালো। ঠিক একই রকম ভাবে ক্লিবায়ো একইভাবে খুব রৌদ্রোজ্জ্বল সময়ে স্প্রে করতে হবে, তবে বেশি গরম যদি থাকে অথবা বেশি রৌদ্র যদি থাকে তখন না স্প্রে করাই ভালো। I always spray neem oil and soap water in the evening. It's all right, আপনি স্প্রে করতে পারেন, তবে খেয়াল রাখতে হবে যেন বৃষ্টি বা কুয়াশা পড়ে যেন নষ্ট না হয়ে যায়, একটু যেন গাছে কিছুক্ষণ যেন সে রিসিভ করতে পারে, সেই সময়টা দিলেই যথেষ্ট। রৌদ্রোজ্জ্বল দিনে হলে ভালো, প্রখর রৌদ্রে না স্প্রে করাই উত্তম। শাহরিয়ার উজ্জ্বল ভাই লিখেছেন, ক্লিবায়ো সাধারণত কতদিন পর পর মাটিতে ব্যবহার করা যাবে? 90 মিনিট কুলিং হতে দেয়া ক্লিবায়ো বোতলে কোনো মেয়াদ উল্লেখ নেই, কতদিন সংরক্ষণ করতে পারবো? গুড। ক্লিবায়ো একটা ব্যাপার আছে কি, যে কতদিন পর পর আপনি দিবেন, গাছকে স্প্রে করবেন অথবা মাটিতে দিবেন। এটা আসলে যদি মনে করেন যে গ্রোথের জন্য, যে আমার স্ট্রবেরি গাছটা ভালো হচ্ছে, ভালো করার জন্য গ্রোথ বাড়বে, ইল বাড়বে, স্ট্রবেরি বাড়বে, তখন 7 থেকে 10 দিন পর পর দুবার দিলেই যথেষ্ট। আমি আবার বলি, যদি ইল রিলেটেড, আমটা বড় হবে, আমটা বেশি ধরবে, এরকম যদি হয়, ইল রিলেটেড হয়, গ্রোথ রিলেটেড হয়, তাহলে 7 থেকে 10 দিন পর পর 2বার স্প্রে করলেই যথেষ্ট। বাট যদি
রোগের ক্ষেত্রে রোগ কন্ট্রোল করবেন, যেমন ফিউজারিয়াম, ভার্টিসিলাম উইল্ড, স্ট্রবেরি ক্ষেত্রে এগুলো যদি কন্ট্রোল করতে যান, অথবা ব্যাকটেরিয়াল উইল্ড হচ্ছে টমেটো গাছের গোড়াটা পচে যাচ্ছে, এইরকম যদি হয়, তাহলে 3 থেকে 4 দিন পর পর 2বার স্প্রে করতে হবে। তখন কিন্তু একটু কনসেন্ট্রেশনটা একটু বেশি দিতে হবে। খেয়াল করে দেখেন, এখানে লিখে দিয়েছি, গ্রোথ আর ইল্ডের জন্য 2 থেকে 4 ml যথেষ্ট পার লিটারে, কিন্তু ডিজিজ কন্ট্রোল করার জন্য 8 থেকে 10 ml আপনি 1 লিটার ব্যবহার করবেন, 1 মুখার চেয়ে একটু বেশি, তাহলে কিন্তু আপনার কন্ট্রোল হয়ে যাবে। সো সেটা। আর মেয়াদ উত্তীর্ণ যদি ক্লিবার যখন স্প্রে করবেন তখন খেয়াল রাখবেন, পাতা তো ভিজাবেনি, পাতা ভিজে গেল, মাটিতেও যেন পড়ে, কারণ এটা হচ্ছে ক্লিবায় হচ্ছে ইফেক্টিভ মাইক্রো অর্গানিজম, ইএমও। ইফেক্টিভ মাইক্রো অর্গানিজম কি করে জানেন? এখানে পুরো মাটির যে মাইক্রো ক্লাইমেটটা আছে সেটাকে ভালো করে। সো মাটিতে দিলে বছরের পর বছর আপনার মাটিকে ইমপ্রুভ করবে, ভালো করবে। ক্লিবায়ো বোতলে কোনো রকম মেয়াদ লেখা নেই, আপনি কতদিন সংগ্রহ করতে পারবেন। 1 বছর তো কনফার্ম, 2-3 বছর পর্যন্ত রাখা যায়। এটা যদি আপনি কুল প্লেসে রাখেন। কুল প্লেস মানে ঘরের ভিতরে, রোদের ভিতরে রাখেন নাই। রোদের ভিতরে রাখতে না করি আমরা, কারণ এটার ভিতরে ব্যাকটেরিয়া ব্যবহার করা হয়, ইস্ট ব্যবহার করা হয় বিভিন্ন কম্পোজিশনে। সো এটা ডাইরেক্ট সূর্যের আলোতে না রেখে আপনি যদি ঘরের ভিতরে রাখেন, তাহলে 2-3 বছরের কোনো অসুবিধা নেই, আপনি যখন তখন ব্যবহার করতে পারবেন। রনি নূর ভাই অনেকগুলো প্রশ্ন করেছেন। উনি বোরনের একটা ছবি দিয়ে বলেছেন বোরন কিভাবে স্প্রে করতে হয়। বোরনের অভাবে কি কি লক্ষণ হয় সেটা কি আপনারা জানেন? লক্ষণগুলো হচ্ছে যেমন আম ফেটে যাওয়া, গাছ ডোয়ার্ফ হয়ে যাওয়া, পাতা মাঝে মাঝে কুকড়ে যাওয়া, নেতিয়ে পড়া। মানে হচ্ছে আপনি পানি দিচ্ছেন গাছের গোড়ায়, কিন্তু সবসময় পানি, গাছটা মরে যাবে না কিন্তু নেতিয়ে থাকবে। এগুলো হচ্ছে বোরনের অভাবে হয়। বোরনের অভাবে কিন্তু ইল্ড মানে ফলনটাও কিন্তু অনেকাংশে কমে যায়। সো বোরন সবসময় খেয়াল রাখতে হবে। সবজি বা ফলের জন্য যদি মাঠ পর্যায়ে, কোথায় আমি বললাম মাঠে, মানে কমনলি আমরা টবে উৎপাদন করি, কিন্তু যদি মাঠে হয় তাহলে হেক্টর প্রতি 1 থেকে 2 কেজি বোরন। এখন যদি বোরনের ভিতরে যদি বরিক অ্যাসিড, যদি আমরা হচ্ছে ক্যারাম বোর্ড খেলার জন্য বরিক অ্যাসিড বলি, সেটা একটু বেশি পরিমাণে দিতে হবে। আর এটা হচ্ছে আমরা কখনো কখনো টবে ব্যবহার করি, আমাদের যে ছাদ বাগানে টবে ইউজ করি, তখন থেকে 2 থেকে 3 গ্রাম পার লিটার পানিতে, এর চেয়ে বেশি মিশাবেন না কিন্তু, সরি 2 গ্রাম, আমরা যদি বলি 2 গ্রাম পানির ভিতরে মিশিয়ে আপনি স্প্রে করে দিবেন গাছে। মনে রাখবেন, বোরন কিন্তু ডোজ বেশি হলে গাছ পুড়ে যাবে, সেটা কিন্তু খেয়াল রাখবেন। মাঠেও যদি সবজি গাছের টবে যদি একটু দূরে করে যদি আপনি দেন, তাহলে খুব ভালো থাকে। শিকড়টা ভালো রাখতে হবে, শিকড়টা গায়ে যেন না লাগে, সেভাবে যদি স্প্রে করেন তাহলে ভালো। কিন্তু মাটিতেও স্প্রে করবেন, মাটিতেও খুব ভালো কাজ করে বোরন। স্প্রে করলে ভালো, স্প্রে করলে খুব কনসেন্ট্রেশন কমিয়ে স্প্রে করতে হবে। রনি নূর ভাইয়ের একটা জবা গাছ, উনি কিন্তু সাবান পানি দিয়েছেন, তারপর কাজ হচ্ছে না। এটা ফাঙ্গাস। সাবান পানি সাধারণত ফাঙ্গাসকে ধুয়ে ফেলে এবং পোকাকে, নিম তেল যদি দেন তাহলে পোকাকে রিডিউস করে, পোকা আসবে না। কিন্তু এটা যেহেতু ফাঙ্গাস, আপনাকে ফাঙ্গিসাইড দিতে হবে, কারণ এটা বেশ কিছু আপনার একদম হয়ে গিয়েছে। তার জন্য ফাঙ্গিসাইড সহজ পদ্ধতি হচ্ছে বর্ধ মিক্সচার তৈরি করা। বর্ধ মিক্সচার কিভাবে তৈরি করে সবাই কিন্তু আমরা জানি। বর্ধ মিক্সচার সেভারাল টাইমস আমি কিন্তু বলেছি। 100 গ্রাম চুন 1 লিটার পানিতে গুলে নিব, 100 গ্রাম তুতে 1 লিটার পানিতে গুলে নিব। আবার বলি, 100 গ্রাম চুন 1 লিটার পানিতে গুলে নিলাম, 100 গ্রাম তুতে 1 লিটার পানিতে গুলে নিলাম, তাহলে 2 লিটার পানি হলো না? এই 2 লিটার পানিতে 8 লিটার পানি ঢেলে দিব, মানে 8 লিটার পানিতে এই 2টা ঢেলে দিব, তাহলে কত লিটার হলো? 10 লিটার পানি হলো। 10 লিটার পানিতে কি কি আছে? 100 গ্রাম চুন আছে, 100 গ্রাম তুতে আছে, তাই তো? তাহলে কি হলো?
10 লিটার পানিতে 100 গ্রাম চুন আর 100 গ্রাম তুঁতে দিয়ে যেটা সলিউশনটা তৈরি হয় সেটাকে বৌদ্ধ মিক্সচার বলে। বৌদ্ধ মিক্সচার হচ্ছে খুব স্ট্রং অর্গানিক, হ্যাঁ, বায়ো ফাঙ্গিসাইড, ফাঙ্গাস কন্ট্রোল করে। কারণ হচ্ছে এটার ভিতরে কপার আছে। সো গাছের যেমন রোগবালাই প্রতিরোধ করে, পাশাপাশি মাটিতে ক্যালসিয়াম চুনটা অ্যাড হলে মাটিতে পিএইচ মানটা উপরের দিকে যায়। সো গাছের গ্রোথও ভালো হবে। সো আপনার রোগ কন্ট্রোল করার জন্য আপনি কপার ফাঙ্গিসাইড এই বৌদ্ধ মিক্সচার ব্যবহার করতে পারেন, অথবা বাজারে যে কোনো কপার ফাঙ্গিসাইড পাওয়া যায় সেটা ব্যবহার করতে পারেন। তবে বৌদ্ধ মিক্সচার ব্যবহার করাটা খুব সহজ। আপনি প্র্যাকটিস করেন, দেখবেন খুব ভালো লাগবে। বৌদ্ধ মিক্সচার ব্যবহার করলে গাছের ফলনও বাড়ে, গাছের রোগবালাই কমে যায়, এবং পাশাপাশি আপনার মাটির স্বাস্থ্য ভালো থাকে। তো বৌদ্ধ মিক্সচার ব্যবহার করার জন্য অন্য সবাইকে বলছি বৌদ্ধ মিক্সচার ব্যবহার করবেন। রনি নূর ভাইয়ের টমেটো গাছগুলো কি মশারি লাগিয়ে দিব? ভাই, আপনার গাছের গ্রোথ কিন্তু খুব সুন্দর, কোনো ডিজিজ নাই, সবকিছু ভালো। আমার কাছে মনে হচ্ছে না প্রয়োজন নেই, এটাতে নেট দেওয়ার দরকার নেই বলে আমার মনে হচ্ছে। তবে হ্যাঁ, যদি সিড উৎপাদনের জন্য সিড রাখবেন বলে চিন্তা করেন আপনি, তাহলে মশারিটা ঢেকে দেন, তাহলে যেন কোনো রকম ভাবে ভাইরাস যেন অ্যাটাক না হয়। পোকা এসে যদি কামড় দেয় তাহলে ভাইরাস হতে পারে। মশারিতে যদি ঢেকে দেন তাহলে হচ্ছে ভাইরাস হবে না, তাহলে ওই সিডগুলো আপনি পরবর্তীতে আবার সবাই গ্রিন বাংলাদেশের সবাইকে আপনি দিতে পারবেন। যদি ভাইরাস হয়ে যায় তাহলে সেটাতে কিন্তু সিড নেওয়া যাবে না। আমরা তো সেটা বুঝি যে ভাইরাস যদি টমেটো গাছে ধরে, সেই গাছ থেকে সিড নিয়ে যদি আমি আবার চারা করি তাহলে কিন্তু সবগুলো গাছ ভাইরাস যুক্ত হয়ে যাবে। তাহলে আমরা কিন্তু কখনোই এটা থেকে সিড রাখবো না ভাইরাস যুক্ত। যেহেতু আপনার গাছগুলো অনেক সুন্দর আছে, যদি মনে করেন আপনি সিড রাখবেন তাহলে একটু মশারি দিয়ে ঢেকে দিতে পারেন, না হলে অ্যাজ ইট ইজ, ইটস অল রাইট। সুন্দর গাছ, আপনার খুব গাছ সুন্দর আছে। মীর ইসলাম ভাই লিখেছেন, বাহ, কথা বলতে না বলতেই মীর ইসলাম ভাই দিয়ে দিয়েছেন মশারি দিয়ে ঢেকে। টমেটো গাছে বীজ বপন সিডলিং থেকে মাটি টবে কতদিন পর স্থানান্তর করতে হয়, কোন পর্যায়ে কোন নিউট্রিয়েন্ট দিতে হবে, নেটে করলে কি উপকারিতা পাওয়া যায়? আপনি কিন্তু নেটের ভিতরে সবজি চারাগুলো করেছেন, খেয়াল করে দেখবেন সবগুলো চারা কিন্তু সুস্থ সুন্দর থাকবে, মানে হচ্ছে কোনো রোগ বালাই হয়নি, কারণ পোকা আসতে পারেনি, যার জন্য হেলদি। এই চারাগুলো টমেটোর চারা বলেন, সাধারণত টমেটোর চারা আমরা 20 থেকে 21 বা 21-22 দিনের মাথায় আমরা চারাগুলো ট্রান্সফার করে দিই। তাহলে কি হলো, 21-22 দিন বা 23 দিন এরকম, 20-এর পরে 21-22-23 দিনের মাথায় চারাগুলো যখন এইরকম হয় তখন আমরা ট্রান্সপ্লান্ট করি। সাধারণত এর চেয়ে বড় হয়ে গেলে, বড় যখন চারা হয়ে যায়, মর্টালিটি রেট বেড়ে যায়, ছোট জায়গা গেলে কম মরে। সো ট্রান্সপ্লান্ট করার জন্য ছোট চারাই ভালো, 21 থেকে 22 দিনের চারাগুলোই ট্রান্সফার করে দিতে হবে। আর মজার ব্যাপার হচ্ছে যে আপনি ট্রান্সফার করার সময় মাটি যেভাবে তৈরি করে, আমরা মাটি তৈরি করা জানি, সেভাবেই তৈরি করবেন। এডিশনাল প্রচুর এইটা দিতে হবে ওইটা দিতে কিচ্ছু লাগবে না। আপনি গোবর দিয়েছেন কিনা, মাটিতে আপনি নেমাটোড কন্ট্রোল করার জন্য নিম খৈল দিয়েছেন কিনা, অথবা একটু চুন দিয়েছেন কিনা, সেগুলো দিয়ে যদি তৈরি করেন তাহলে আর অসুবিধা নাই। বাট আপনি যদি কিছুদিন পরে যদি গ্রোথটা ভালো না দেখেন, তাহলে একটু ড্যাপ সার দিয়ে ডাইঅ্যামোনিয়াম ফসফেট ডিএপি ড্যাপ সারটা দিয়ে মাটিগুলো একটু খুঁচিয়ে দিলেই দেখবেন গাছ ভালো হয়ে যাবে। মনে রাখবেন, আপনি টমেটো গাছে দিয়েছেন, টমেটো গাছে স্টিক লাগবে, কিন্তু অনেক লম্বা হয়, স্টিক লাগবে, স্টিক দিয়ে বেঁধে দিবেন, তাহলে আর কোনো সমস্যা থাকবে না। আমি আশা করছি আপনার ছাদ বাগান এই মশারি টাঙানো দেখেই বুঝতে পারছি আপনি অনেক কেয়ারফুল আপনি সবজি উৎপাদনে। রায়হান পাপ্পু ভাই লিখেছেন, শুভেচ্ছা জানিয়েছেন, আপনাকেও শুভেচ্ছা। এটি একটি অ্যাভোকাডো চারা, বয়স 2 বছর। মার্চ এপ্রিলে তাপমাত্রা 30 ডিগ্রি হতেই, মানে টেম্পারেচার যখন বাড়ে তখনই গাছটা পুড়ে যায়। আগা মোম দিয়ে মুড়ে দেই যাতে চারাটিকে টিকে যায়। ছত্রাকনাশক ম্যানকোজেব ফাইটার স্প্রে করেছি। কাণ্ড পেঁপে গাছের মতো নরম, এ থেকে রক্ষা পাওয়ার উপরে। আচ্ছা ভাই, আপনার যে গাছটা দেখা যাচ্ছে, এই গাছটা দেখে আমার কাছে কষ্টই লাগছে যে এইভাবে তো অ্যাভোকাডো গাছ এত সহজে নষ্ট হয় না। আপনার এই গাছটা দেখার পরে আপনার অন্য গাছগুলোতে আমি একটু দেখেছি, খেয়াল করে দেখেন পাতাগুলো সবগুলো কিন্তু এমন করে বাঁকা হয়ে আছে। পাশে মরিচ গাছটা না কি জন্য গাছ আছে, ওটা কিন্তু এমন করে বাঁকা আছে, মানে কি হয় ভাইরাস হয়েছে,
না হলে নেমাটোড। আমার কাছে মনে হচ্ছে আপনার যে এই গাছটাতে যেই টবে আছে বা যে পটে আছে, এই মাটিতে প্রচুর পরিমাণে নেমাটোড আছে। আমি একটা রিকোয়েস্ট করি আপনাকে যে আপনি ডিপোর্টিং করে ফেলেন এই গাছটাকে। ডিপোর্টিং করে সয়েল প্রিপারেশন কিভাবে করবেন? সয়েল, প্রচুর পরিমাণে অর্গানিক ম্যাটার, একটু ড্যাপ সার, নিম খৈল পাউডার দিবেন নেমাটোডটাকে মেরে ফেলার জন্য। নেমাটোড আছে যে কনফার্ম, আপনার নেমাটোডের কারণে কিন্তু এটা হচ্ছে। আর যদি আপনি ডিপটিং না করেন, এখন যদি একটু ফুরাডান দিয়ে দেন তাহলে কিন্তু আবার গাছটা ভালো হয়ে যাবে। ফুরাডান দেওয়ার নিয়ম হচ্ছে চারপাশে একটা এতটুকু টবে একটা টিস্পুন ফুরাডান দিলেই যথেষ্ট। আর নিম খৈল দিয়ে যদি মাটি তৈরি করেন তাহলে কিন্তু নেমাটোড নষ্ট হয়ে যায় বা মরে যায়। সো সেটা একটু করে ডিপোর্টিং করে দেন, তাহলে দেখা যাবে আপনার গাছটা ভালো হয়ে যাবে। মাঝে মাঝে বদ্য মিটার স্প্রে করবেন, তাহলেই চলবে। আমার কাছে মনে হচ্ছে আমি পাশে গাছটা দেখে আপনার এই গাছটার অবস্থা বুঝার চেষ্টা করেছি। আপনার বাগানের প্রচুর পরিমাণে নেমাটোড আছে বলে আমার ধারণা। তো মাটি তৈরি করার সময় একটু হয় ফুরাডান বা কার্বোফুরান দিতে পারেন। আর বর্তমানে আমরা নিম খৈল ব্যবহার করে দেখেছি, নিম খৈল ব্যবহার করে যদি মাটিটাকে তৈরি করি তাহলে দেখা যায় নেমাটোড থাকলে নেমাটোডগুলো মরে যায়। তাহলে সেভাবে আপনি একটু ব্যবস্থা নেবেন। মাহমুদুল হাসান ভাই ৩টা প্রশ্ন করেছেন। একটি গোল্ডেন পূর্ণা চেরি টমেটো গাছ সর্বোচ্চ কত ফিট উঁচু হতে পারে? ভাইরাস ছাড়া কি কারণে টমেটো গাছে পাতা কুঁকড়ে যেতে পারে? দুটি চেরি টমেটোর মাঝে মধ্যকার দূরত্ব কত হলে ভালো হয়? উত্তর দেওয়ার আগেই আপনি ধন্যবাদ জানিয়েছেন, এর জন্য আমার কাছে খুব ভালো লাগছে। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের এই 90 মিনিট স্কুলিং এ অংশগ্রহণ করে প্রশ্ন করার জন্য। গোল্ডেন পূর্ণা চেরি টমেটো গাছ কত লম্বা হয় এটা দেখেন। আমার স্টুডেন্ট মনি, দেখেন মনির মাথার সমান কিন্তু লম্বা। এটা কিন্তু ইনডিটারমিনেট টাইপ, মানে ছোট থাকতেই ফল দিতে থাকে, ফল দিয়ে দিয়ে বড় হতে 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 মনির সমান লম্বা হয়ে গিয়েছে। সো এটা কিন্তু অনেক বছর আগের ছবি। মনির এখন ছবি বুঝতে যাচ্ছে না, কারণ মনি এখন ভুড়ি হয়েছে, লম্বা চুল রেখেছে, এখন আর চেনা যায় না। তো এত কিউট ছেলেটাই আজকে ভুড়িওয়ালা ছেলে হয়ে গিয়েছে আমার সাথে থাকতে থাকতে। তো এই তাহলে বুঝতেই পারছেন মনির সমান লম্বা হয়েছে। মনিকে যদি ধরে নেই 5 ফুট 6 ইঞ্চি লম্বা, তাহলে প্রায় 6 ফিট লম্বা হয়। তো 5-6 ফিট যদি লম্বা হয় তাহলে সেই পরিমাণ লম্বা একটা স্টিক দিতে হবে এবং সেখানে ঝুলিয়ে, আমরা স্টিক সাধারণত এইভাবে দিই, বাঁকা করে দিই, গাছগুলোকে এখানে ঝুলিয়ে দিই। নিচের পাতাগুলোকে একটু একটু ছেটে দিই। ফুল হয়, লম্বা হয়, এগুলো ফলগুলো হতে থাকে, পাকতে থাকে, আবার উপরে হয়, এইভাবে হতে থাকবে। সেভাবেই কিন্তু বড় হতে থাকবে। সো সেই দিকে একটু খেয়াল রেখে লম্বা করে স্টিক আপনাকে দিতে হবে। ভাইরাস ছাড়া কি কারণে টমেটো গাছে পাতা কুঁকড়ে যেতে পারে? টমেটো গাছের পাতা কিন্তু অনেক কারণে কুঁকড়ায়। যেমন হচ্ছে পানির যদি অভাব হয়, পানির অভাব হলেও কিন্তু পাতা এমন করে কুঁচকায়া যায়। কুঁচকে একটু উইল্টিং স্বভাব দেখায়, এখন নেতিয়ে পড়ে। আবার নেমাটোডের কারণে কিন্তু এইভাবে কুঁচকিয়ে যায়। আর যদি উল্টো কুঁকড়ায় তাহলে বুঝতে হবে এখানে আপনার মাইটস হয়েছে, মাকড় হয়েছে। যেমন গোলাপ গাছে প্রচুর হয়, লিচু গাছে প্রচুর হয়, এরকম ভাবে মাইটস হতে পারে। সো টমেটো গাছের পাতা সাধারণত উপরে দিকে কুঁকড়ায় তাহলে হয় ভাইরাস হয়েছে, নাহলে উপরে দিকে কুচকালে নেমাটোড হয়েছে। পানির অভাবে উপরের দিকে কুচকাবে কিন্তু উইল্টিং হবে, সেরকম ভাবে নানাবিধ সিমটম গুলো দেখায়। দুটি চেরি টমেটো গাছের মধ্যকার দূরত্ব কত হলে ভালো হয়? দুটো প্ল্যান্ট লাগাচ্ছেন 40 থেকে 50 সেন্টিমিটার, 40 আমরা রাখি 40। যদি গোল্ডেন পূর্ণা হয় তাহলে আরেকটু দূরে রাখলে ভালো, কারণ এটা অনেক বড় গাছ হয়। আর দূরত্ব সেখানে 60 সেন্টিমিটার, তাহলে কি দাঁড়ালো 60 ইন্টু 40, তাই তো 60 সেন্টিমিটার 40 সেন্টিমিটার, তাহলে যথেষ্ট সুন্দর। আর যদি গোল্ডেন পূর্ণা হয় 60 ইন্টু 50 সেন্টিমিটার করতে পারেন। রূপা মাহমুদ আপুর একটা ছবি দিয়েছেন সুন্দর, সবার জন্য বলছি, এটা কিন্তু কমনলি দেখা যায় আপনাদের কাছে, দেখা যায় না এই সিমটমটা? তখন কিন্তু আমরা খেয়াল করে দেখেন আপু কিন্তু মাটিতে ফুরাডান দিয়েছেন, নিমে খোল দেওয়া আছে, মানে উনি বুঝাতে চেয়েছেন এটার ভিতরে কোনো রকমের নেমাটোড নাই, তাহলে এটা কেন হলো? এটা খুব মজার। টবের ভিতরে যদি পানি জমে থাকে তাহলে এইরকম ফোসকা পড়তে থাকে। ফোসকা পড়াটা আসলে কেন করে জানেন? এরপর এখান থেকে শিকড় বের করবে,
ছোট ছোট শিকড় বের করবে। পানি যখন নিচে অক্সিজেন যখন নিতে পারছে না, তখন উপর থেকে শিকড় বের করে দিয়ে অক্সিজেন নেওয়ার জন্য চেষ্টা করে। সো এরকম সিমটম যদি দেখবেন, তখন বুঝতে হবে যে আপনি পানি গাছের শিকড়ে পানির পরিমাণটা একটু বেশি। তাহলে কি করবেন? এইরকম ফুসকা যদি দেখেন, ফুসকা হলে কিন্তু আপনি ইল্ডে কোনো ক্ষতি হবে না। মানে টমেটো ধরবে না তা কিন্তু না। টমেটো ঠিকই ধরবে, ইল্ড একটু কমে যেতে পারে, বাট এই ফুসকাগুলো দেখলে কিন্তু ভয় লাগে। সো অতিরিক্ত পানি না দিয়ে, পানি একটু কমিয়ে দিয়ে করলেই গাছটা, যখন এইরকম সিমটম দেখবেন তখনই পানির পরিমাণটা কমিয়ে দিবেন। তাহলে দেখবেন আর হবে না। আশেপাশে গাছগুলো সংবলিত হবে না। তাহলে কি আপু, আপনার কেন হয়েছে এই গাছটা এইরকম? সেটা একটাই কারণ, আপনি বেশি করে পানি দিয়ে ফেলেছেন, যার জন্য এই ফোসকা বা ফোড়াগুলো হয়েছে। আমরা ব্লিস্টার অথবা বাম্প বলে থাকি। এই বাম্পগুলো হওয়ার পিছনে কারণ অতিরিক্ত পানি। তাহলে পানি একটু কমিয়ে দেন, তাহলে সলিউশন হয়ে গেল। পানি কমিয়ে দিলে হয়ে গেল। মোর্শেদা খাতুন আপু লিখেছেন, এখন আমরা সকলেই টমেটো চাষ নিয়ে ব্যস্ত, তাই এটা নিয়েই পরিপূর্ণ এবং বিস্তারিত আলোচনা আশা করছি। শুভকামনা আপনার জন্য। আপনার জন্য শুভকামনা, এবং খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন বা সাজেশন দিয়েছেন। আসলে টমেটো গাছ আমাদের খুব পছন্দের, কারণ টমেটো যেমন আমরা সবাই, ফ্যামিলির সবাই পছন্দ করে এবং খেতেও সুস্বাদু এবং পুষ্টি মানে অনেক ভরপুর। টমেটো গাছের আসলে সবার বাসায় কিন্তু আমরা করে থাকি। তো টমেটো গাছের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা হচ্ছে ভাইরাস মুক্ত একটা চারা কালেকশন করা। ভাইরাস মুক্ত করার জন্য কি করতে হয়? আমরা প্রথমে যখন চারা উৎপাদন করি তখন একটা নেট দিয়ে ঢেকে নিই, যেন পোকা এসে কামড় না দিতে পারে। আচ্ছা, আরেকটা যদি হয়, বীজের মাঝেই যদি ভাইরাসযুক্ত গাছ থেকে যদি বীজ সংগ্রহ করি, তাহলে কিন্তু হবে। সো ভালো বীজ লাগবে। পাশাপাশি চারা যখন করবেন একটা মশারি দিয়ে ঢেকে করবেন, তাহলে চারাটা খুব ভালো হলো। চারাটা ট্রান্সফার করতে হবে কত দিনে? 21 থেকে 23 দিনের মাথায় আমরা কিন্তু চারা ট্রান্সফার করব। ওই যেখানে ট্রান্সফার করব সেখানে মাটিটা কেমন হতে হবে? অবশ্যই খুব ভালোভাবে ম্যানেজমেন্ট করে নিতে হবে মাটিটা। ঝুরঝুরা মাটির সাথে আপনার পর্যাপ্ত পরিমাণে গোবর দিয়ে নিতে হবে। গোবর অথবা ভার্মি কম্পোস্ট দিতে পারেন, দিয়ে গাছটা লাগাবেন। তখনই কিন্তু খুব বেশি সারের দরকার লাগে না। যখন গাছটা অ্যাডাপ্ট হয়ে গেল, গাছটা যখন মাটিতে টবে হয়ে গেল, তখন আপনি কি করবেন, কি একটু ড্যাপ সার দিতে পারেন। একটু যদি মনে হয় যে ফুল ফল আসার জন্য মিউরেট অফ পটাশ দিতে চান, তাহলে মিউরেট অফ পটাশ একটু দিয়ে নেন, দিয়ে এভাবে খুঁটি দিয়ে বেঁধে দেন। মনে রাখবেন, ম্যাক্সিমাম টমেটো গাছ হচ্ছে ইনডিটারমিনেট। আপনার যদি গোলের পোনা হয়, ইনডিটারমিনেট। গাছটা বড় হবে, ফল দিবে, বড় হবে, ফল দিবে, বড় হলে ফল দিবে, আমাদের এই চেরি টমেটোগুলো। সো বড় করে গাছটা আরো বড় হবে, যেহেতু লম্বা স্টিক দিবেন, তাহলে কিন্তু হয়ে গেল। এখন খেয়াল রাখতে হবে, আপনি কি এই সিডটা থেকে, এই গাছ থেকে সিড সংগ্রহ করবেন কিনা। যদি সিড সংগ্রহ করেন, তাহলে অবশ্যই পোকামাকড় যেন কোনোভাবেই না আসতে পারে, যেন কোনোভাবে ভাইরাস দ্বারা সংক্রমিত না হতে পারে। এর জন্য কি করতে হবে? নিম তেল, সাবান পানি মাঝে মাঝে স্প্রে করতে হবে। আপনার কাছে যদি ক্লিবায়ো থাকে, ক্লিবায়ো স্প্রে করলেন, তাহলে ফলটা সুন্দর হলো, গাছে কোনো রোগ বালাই হলো না। যেহেতু মাটির ভিতরে নিম খোল দিলে নেমাটোডও হবে না। আপনি যদি নিম খোল দিয়ে রাখেন, এগুলো অনেকগুলো বেনিফিট কিন্তু আপনি পাচ্ছেন অর্গানিক মেথডে। যেহেতু আপনি নিজে খাবেন, আপনার বাচ্চা খাবে, সো কেমিক্যাল ফার্টিলাইজার, ইনসেক্টিসাইড, ফাঙ্গিসাইড না দিলেই ভালো। খুঁটি দিয়ে বেঁধে দিলেন, তাহলে হয়ে গেল। এখন যদি পোকা আসে যদি মনে হয়, তাহলে আপনি হলুদ একটা স্টিকি ট্যাপ, হলুদ আঠাযুক্ত, সেটা যদি ঝুলিয়ে দিয়ে রাখেন, তাহলে পোকাগুলো এসে আটকে যাবে। অথবা লাইট ট্রেপ ব্যবহার করতে পারি, ফেরোমন ট্র্যাপ ব্যবহার করতে পারি, অথবা মশারি দিয়ে ঢেকে আপনি উৎপাদন করতে পারি। মনে রাখবেন, টমেটো গাছে বেশ আপনি মার্চ এপ্রিল পর্যন্ত কিন্তু ফল হারভেস্ট করতে পারবেন, যদি একটু যত্ন করেন। তাহলে ভালোভাবে একটু যদি যত্ন করেন, মাঝে মাঝে যদি নিম তেল, সাবান পানি স্প্রে করে দেন, তাহলে কিন্তু পোকামাকড় আক্রমণ হবে না, গাছের গ্রোথ ভালো থাকবে, আপনার ফলন দিবে সুন্দর। আমি আশা করছি আপনারা টমেটো গাছে, সবাই বাগানেই আছে টমেটো, আমি শিওর। সবাই মিলে আমরা সুন্দর টমেটো উৎপাদন করতে চাই।
কামরুন নাহার রিনা আপু একটা সুন্দর গাছের ছবি দিয়েছেন, পাতাটা সুন্দর। একদম হলুদ হয়ে গিয়েছে। তো উনি লিখেছেন এটা ধুন্দুল গাছের পাতা। ধুন্দুল গাছ সাধারণত আমার যতটুকু মনে হয় এটা হচ্ছে কিউকাবিডিসি ফ্যামিলি, এবং এটা বর্ষায় ভালো হয়, শীতে কিন্তু খুব ভালো হয় না। তবে এখন যেহেতু শীতকাল চলে আসছে, বয়স্ক পাতাগুলো সবগুলো হলুদ হয়ে যাওয়াই স্বাভাবিক। তবে যদি এটা কচি পাতা হয়ে থাকে তাহলে আমার মনে হয় যে কিছু নিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি দেখা দিয়েছে। যেহেতু এটা বর্ষার গাছ, মানে এখন না, আমরা এই ধুন্দুল গাছগুলো সাধারণত ফেব্রুয়ারি মার্চ মাসে লাগাই, তখন লাগাই বর্ষার সময়ে ধুন্দুল হয়। কিন্তু এটা যেহেতু আর আপনি শীতে লাগিয়েছেন, যার জন্য এইটা শীতে সহ্য করতে পারছে না, নিউট্রিয়েন্ট একটু ডেফিসিয়েন্সি দেখা দিচ্ছে, আপনি বারবারে একটু খুঁচিয়ে একটু সার, মাইক্রো এবং ম্যাক্রো নিউট্রিয়েন্ট যদি দিয়ে দেন তাহলে কিছুটা ভালো হবে, কারণ ফলন খুব ভালো হবে না, এই সিজনে খুব ভালো হয় না। কামরুন নাহার রিনা আপু আরেকটা ছবি পাঠিয়েছেন, ছবিটা দেখে আমি অনেকক্ষণ শুধু তাকিয়েছিলাম। আমার কাছে মনে হচ্ছে রিনা আপু সম্ভবত নিজে এটা ছবিটাতে ছবি বানিয়েছেন। ছবিটা এতটাই সুন্দর যে আমার কাছে মনে হয়েছে দাগ থেকে যদি কিছু হয় তাহলে হোক না, এরকম একটা ডেফিসিট সিমটম দিয়ে যদি পাতায় এইরকম সুন্দর ডিজাইন হয়, হোক না। আসলে হচ্ছে কি, দেখেন পাতায় এইরকম যখন দাগ পড়ে ভিতর দিয়ে এসে পেইন্টের মতো যখন দাগ পড়ে, তাহলে এটা ম্যাঙ্গানিজ ডেফিসিয়েন্সি হলে এটা হয়। ম্যাঙ্গানিজ আমরা সাধারণত মাটি থেকেই পেয়ে থাকি, আমরা সাধারণত ব্যবহার করি না ম্যাঙ্গানিজ সার। এইরকম এটা কচু গাছে বা এই ধরনের পাতা, যেগুলো পাতা খুব রসালো, এই পাতাগুলোতে এই সিমটমটা দেখা যায়। এইটা সাধারণত আমি বারবারই বলছি যে ম্যাঙ্গানিজ কিন্তু আমরা কখনই সার ব্যবহার করি না। তো আমার কাছে মনে হচ্ছে ম্যাঙ্গানিজ সার ব্যবহার না করলে মাটি থেকে পাওয়ার কথা ছিল। আপনার ড্রামে বা টবে মাটির পিএইচ যদি মানে উঁচু, চুন ব্যবহার করার ফলে মাটিটা উঁচু, মানে পিএইচটা বাড়ে। সাধারণত পিএইচ যখন একটু বেড়ে যায়, ৫-৬ এর দিকে চলে যায়, ৫-৬ গেলে সমস্ত নিউট্রিয়েন্ট অ্যাভেলেবেল হয়, কিন্তু ম্যাঙ্গানিজ অ্যাভেলেবল হয় না। ম্যাঙ্গানিজ কিন্তু একটু অ্যাসিডিক থাকলে ভালো হয়। আমি কি বুঝাতে পেরেছি? ম্যাঙ্গানিজ অ্যাভেলেবল হয় লোয়ার পিএইচ এ। মানে হচ্ছে পিএইচ যদি কমে ৪ এর কাছাকাছি যদি আসে, তখন ম্যাঙ্গানিজের অ্যাভেলেবিলিটি বাড়তে থাকে। আমরা পিএইচ সবসময় বাড়ানোর চেষ্টা করি চুন দিয়ে, তাই না? এর জন্য হতে পারে আপনি যদি একটু কেমিক্যাল সার, অন্য সারগুলো যেমন হচ্ছে ইউরিয়া, টিএসপি, মিউরেট অফ পটাশ, এই সারগুলো দেন, তাহলে পিএইচ গুলো একটু কমবে। এরকম একটু সার দিয়ে দেখতে পারেন, তাহলে আমার মনে হয় যে এটা সলিউশন হবে। আর না হলে পাতাটা দেখতে সুন্দর, ছবি তুলে মোবাইলের স্ক্রিনশট দিয়ে মোবাইলের ডিজাইন করতে পারেন। কত রকমের এখন ফেসবুকে এই ছবি দিলে পাগল হয়ে যাবে মানুষ, অনেক সুন্দর হয়েছে ছবিটা। তো যদি বাজারে ম্যাঙ্গানিজ সার পাওয়া যায়, ম্যাঙ্গানিজ সালফেট হিসেবে আমরা টিস্যু কালচার ল্যাবে বা অন্য ল্যাবগুলিতে আমরা মাঝে মাঝে ব্যবহার করি, সেগুলো যদি বাজারে পাওয়া যায় তাহলে আপনি একটু স্প্রে করে দেখতে পারেন বা গাছে মাটি গুঁড়ায় দিয়ে দেখতে পারেন। তাহলে ম্যাঙ্গানিজের অভাবে হয়েছে, ম্যাঙ্গানিজ সাধারণত লোয়ার পিএইচ এ অ্যাভেলেবল হয়, সো পিএইচটা কমানোর জন্য একটু চেষ্টা করলে এটা হয়ে যাবে। তানজিল কবির ভাই আঙ্গুর গাছ নিয়ে বিশাল একটা কি বলে সুন্দর একটা প্রশ্ন করেছেন প্রুনিং নিয়ে। আমি বারবারই কিন্তু বলতাম যে আঙ্গুর গাছ আর বেদানা গাছ মানে ডালিম গাছ, এই দুটোর প্রুনিং খুব ইম্পর্টেন্ট। প্রুনিং প্রুনিং যদি সঠিক সময় করতে পারেন তাহলে হচ্ছে ডালপালা ছাঁটাই, ছাঁটাই যদি সঠিকভাবে করতে পারেন তাহলেই কিন্তু ফলনটা ভালো হবে। মজার ব্যাপার দেখেন তো, আমরা যখন গোলাপ গাছের শীতের আগে যখন ডাল কেটে দিয়েছি, নতুন নতুন লাল পাতা বের হয়েছে এবং ফুল প্রচুর পরিমাণে ফুল আসছে, ঠিক একই রকমের ভাবে আঙ্গুর গাছের ডালপালা যদি আপনি সঠিকভাবে ছাড়তে পারেন তাহলে কিন্তু আপনার প্রচুর পরিমাণে আঙ্গুর হবে, এবং সেগুলো আঙ্গুর কিন্তু মিষ্টি হবে। আঙ্গুর দেশের বাইরে এভাবে তৈরি করে, দেখেন কি সুন্দর একটা ছবি। এগুলো কিন্তু ছেটে ছেটে প্রুনিং করে ছেটে রেখেছে, ছেটে কিন্তু করেছে।
প্রথমত ছেটে করলে এইভাবে গাছগুলো গ্রো হয়। এখন আপনার বাগানে দেখবেন আপনার সমস্ত আঙ্গুরের পাতাগুলো এইভাবে শুকিয়ে শুকিয়ে পড়ে যাবে, ডিফোলিয়েশন হবে। মানে হচ্ছে কি, শীতকালে সমস্ত পাতা আঙ্গুরের গাছ থেকে পড়ে যায় ব্রাউন হয়ে, এবং তখন গাছটাকে মনে হয় যে মরা গাছ, তাই না? সো মরা গাছের মতো মনে হবে। আপনি কিন্তু ছেটে ফেলে দিবেন না, এই গাছটা এইভাবেই থাকুক। এখন হচ্ছে কি, গাছটা ডরমেন্ট অবস্থায় আছে, এখন শীত আসছে, সে ঘুমাচ্ছে। সো এখন আপনি এইভাবে রেখে দেন, পাতাগুলো ঝরে পড়ে যাক, পড়ুক না, অসুবিধা কি, পড়ে পড়ে এরকম হয়ে যাবে, তাই না? এখন এভাবে হয়ে যাবে। এখন প্ল্যান করতে হবে কখন আমি ছাঁটাই করব। শীতকাল, এখন কিন্তু ডরমেন্ট অবস্থায় আছে। এখন যদি আপনি কাটেন তাহলে এই গাছটা মরে যাওয়ার সম্ভাবনা আছে। সাধারণত আঙ্গুর গাছ মরে না, তো এই গাছটা আপনি মরে যাওয়ার সম্ভাবনা আছে। সো আপনি এখন কাটবেন না। এখন কি মাস? ডিসেম্বর মাস, জানুয়ারি মাস, ফেব্রুয়ারি মাসে আসলে শীতটা কমে যাবে বাংলাদেশে, তাই না? তাই তো? আপনি দেখেন এই রকম ডালপালা ছাঁটার জন্য কিভাবে তারা ছেটেছে। দেখেন ডালগুলি এমন করে ছিল, একটা লাইন বরাবর ডালগুলো কেটে লম্বা করে বেঁধে দিয়েছে, এইভাবে বেঁধে দিয়েছে। এটা কখন করতে হবে? ফেব্রুয়ারি মাসে। এখন আগে কিন্তু করবেন না, ফেব্রুয়ারির পরে, ফেব্রুয়ারি মার্চ, কারণ শীতের সময় সে ডরমেন্ট অবস্থায় আছে। তাহলে এইভাবে আমরা ছেটে, আপনার ডালগুলো এরকম আছে, এই যে এই পাশে অনেকগুলো ব্রাঞ্চ আছে, ব্রাঞ্চগুলো কেটে ফেলেন, কেটে এইরকম শুরু করে দেন। দুটা রোতে আমরা ভাগ করলাম, একটা এমন করে থাকবে আর একটা এমন করে থাকবে, একটা তার দিয়ে বেঁধে দেন। কখন এই প্রুনিং এর কাজটা কখন করবেন? অবশ্যই ফেব্রুয়ারি মাসে। ফেব্রুয়ারি মাসে প্রুনিংটা যদি করেন তাহলে দেখা যাবে এই ডালগুলো থেকে, এইগুলো সবগুলো কেটে ফেলেছি, এখন এইরকম আছে, এইরকম আছে, এই ডালগুলো থেকে এইরকম দেখা যাবে। এই ডালগুলো কেটে ফেললাম, এই ডালগুলো কেটে ফেললাম, এই ডালগুলো কেটে ফেললাম, কেটে ডান পাশের এইরকম দুটো রোয়ের মতো করে ফেললাম। আঙ্গুর গাছের মজার বৈশিষ্ট্য হচ্ছে, আঙ্গুর গাছ যত মোটা হবে তত বেশি ফল ধরবে, তত বেশি মিষ্টি হবে, মানে একটু পুরনো গাছ লাগবে। সো আপনি ডালপালা কেটে এইরকম করে ফেললেন। এখন এখানে তো আর কোনো পাতা টাতা নাই, সব ছেটে ফেলেছেন। এই ডাল থেকে একদিন পাতা বের হবে, এরকম ডালপালা বের হতে থাকবে। এখান থেকে ডালপালা বের হচ্ছে, ডালপালা বের হচ্ছে, বের হয়ে এইরকম একটা সবুজ হয়ে যাবে, খুব ঘন ছোট দুইটা রো। ঠিক আছে? এখন জানুয়ারি মাস, ফেব্রুয়ারি মাসের দিকে আপনার আঙ্গুর, ফেব্রুয়ারি মাসে কাটলেন, ফেব্রুয়ারি মাসে কাটার পরে খেয়াল করে দেখেন এই নোটটা আমরা রেখে দিয়েছি, এইভাবে ছিল। আমরা এখান থেকে নতুন ডালটা বের হয়েছে, বের হয়ে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, খেয়াল করে দেখেন 2 নাম্বার অথবা 3 নাম্বার যে নোড আছে, এই নোড থেকে কিন্তু আঙ্গুরটা বের হয়। সো আপনি করবেন কি, এইরকম 1 নাম্বার, 2 নাম্বার, এখান থেকে নোড থেকে বের হচ্ছে আঙ্গুরের ফুলগুলো। সো তারও একটু সামনে গিয়ে এই ডালগুলো যদি একটু কেটে দিই, মানে অগ্রভাগে যে ডালগুলো বের হলো এটা আমি কেটে দিই। অবশ্যই 2 এবং 3 নাম্বার নোটগুলো থাকবে, তার আর একটু উপরে কেটে দিব। তখন এই 2 থেকে 3 থেকে দেখবেন আঙ্গুরগুলো থোকায় থোকায় আঙ্গুরের ফুল বের হবে। মানে আপনি যখন কেটে দিবেন তারপর পরই কিন্তু ফুল আসবে। সো শীতকাল ছাড়া বাকি সময় ফুল আসতে থাকবে, এইভাবে লম্বা হয়ে ঝুলে থাকবে। তাহলে কখন প্রুনিং করতে হবে? অবশ্যই ফেব্রুয়ারি পরে। তারপরে ওখান থেকে প্রুনিং করার পরে এরকম লম্বা মোটা ডালগুলো হলো, এখান থেকে যে ডালগুলো বের হবে সেটা মাথাও কিন্তু আমি 2টা বা 3টা নোটের পরে আমি গিয়ে প্রুন করে দিব, কেটে দিব, তাহলে কিন্তু হয়ে যাবে। সো এগুলো সবগুলো মিলিয়ে আমরা দেখি প্রুনিং করব কখন? ফেব্রুয়ারি অথবা মার্চ মাসে। জানুয়ারি মাসে কেন করলাম না? এখন তারা শীতে ডরমেন্ট অবস্থায় থাকবে, ঘুমিয়ে থাকবে। তারপরে আমরা যাব এপ্রিল মে মাসে, ফ্লাওয়ারিং হওয়া শুরু হবে। ফ্লাওয়ারিংটা কোথা থেকে হবে? এখান থেকে নতুন যে ব্রাঞ্চ বের হলো তার মাথাটা একটু নখ দিয়ে কেটে দিলে এই 2 নাম্বার আর 3 নাম্বার নোট থেকে শুধু থোকায় থোকায় ফুল বের হবে। এবং জুন জুলাই আগস্ট মাসে, জুন জুলাই আগস্ট ওই সময়টায় ফলগুলো পাকার সময় হয়ে যাবে। সবাই আমার এই ফ্লোর চার্টটা একটু দেখেন। আমি ফেব্রুয়ারি মাসে প্রুন করলাম, মার্চ মাসে প্রুন করলাম, এপ্রিল মাসে বা মে মাসে আমাদের ফ্লাওয়ারিং হলো, জুন জুলাই মাসে ফলগুলো বড় হয়েছে, ফলগুলো পাকা শুরু হয়েছে। ফলের ভিতরে
প্রচুর পরিমাণে সুগার জমা হয়। সুগার জমা হওয়ার ফলে আপনার আসবে পিঁপড়া আসবে, অন্য ইনসেক্ট গুলো আসবে, ইনসেক্ট গুলো ডিজিজ নিয়ে আসবে। আর তখন কি করে? বৃষ্টি পড়তে থাকে। যখন পোকা একটু ওই জায়গাতে কামড় দেয়, বৃষ্টি ফোঁটা পড়ে ভিতরে সুগারটা ফাটিয়ে ফেলে। ফাটিয়ে ফেলে ওইখানে ফাঙ্গাস গুলো গ্রো করে। তার জন্য হচ্ছে আমার দেশের সমস্ত আঙ্গুর সবাই বলে কি টক হয়, কারণ হচ্ছে কাঁচা অবস্থায় আমরা পাইরে ফেলি। সো যদি ওটা পাকাতে পারি, যখন পাকা শুরু হবে তখন জাত অনুযায়ী কোনোটা কালো হবে, কোনো জাত লাল হবে। পাকার সময় কিন্তু সে ট্রান্সফার হয়, এর আগে কিন্তু সে সবুজ থাকে। বুঝতে পেরেছেন? ঠিক ওই সময়টায় বৃষ্টির যেন ফোঁটা এই আঙ্গুরে গায়ে না লাগে সেই ব্যবস্থা আপনি করে দিবেন। কিভাবে করবেন সেটা আপনার ব্যাপার। আমরা কখনো পলিথিন দিয়ে ঢেকে দিই, কখনো আমরা যে ব্যবহার করি, কি জন্য বলে এগুলোকে, আমরা যে সেলোফেন পেপারের মতো ব্যবহার করি, ওগুলো যে ওয়াক্সি পেপারগুলো ব্যবহার করি, ওগুলো দিয়ে যদি ঢেকে দিই তাহলে কিন্তু আঙ্গুরের গায়ে পানি লাগবে না। পানি না লাগলে ওইটা যদি প্যাকেটের মতো থাকে তাহলে পোকাও আসবে না। তো সবকিছু মিলিয়ে পানি এবং পোকাটাকে যদি কন্ট্রোল করতে পারি, আঙ্গুরের গায়ে যদি পানি না লাগে তাহলে কিন্তু আঙ্গুরগুলো ফাটবে না এবং তারা দ্রুত পাকা শুরু করবে। পাকার সময় খেয়াল রাখতে হবে যেন গায়ে পানি না লাগে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে সেই সময়টায় জুন, জুলাই, আগস্ট মাসেই কিন্তু বাংলাদেশে সবচেয়ে বেশি বৃষ্টি হয়। আর বৃষ্টি হওয়ার ফলে কিন্তু ওই সময়টায় আমাদের আঙ্গুরগুলো সবগুলো নষ্ট হয়ে যায় ফাঙ্গাসে। তাহলে অবশ্যই আঙ্গুর তৈরি করার জন্য, আঙ্গুরকে পাকানোর জন্য ওই সময়টায় আঙ্গুর গাছে যেন পানি না পড়ে তার জন্য ব্যবস্থা করে দিতে হবে। দেখেন এইভাবে একটা কাগজ দিয়ে ঢেকে রেখেও কিন্তু আঙ্গুরকে পানি থেকে মুক্ত করা যায়। অথবা এপাশে দেখেন পুরো গাছ জুড়ে উপরে তারা পলিথিন দিয়ে দিয়েছে যেন বৃষ্টি না পড়ে। সারা পৃথিবীতে কিন্তু এইটা করতেছে ওরা। আঙ্গুরের বাগানের উপরে দেখেন যে আঙ্গুরের বাগানের উপরে শেড করে দিয়েছে আর প্রচুর পরিমাণে দেখেন ফুল আসছে। দেখেন এই যে দ্বিতীয় তৃতীয় নোট থেকেই কিন্তু ফুলগুলো আসছে এবং এগুলো ফল হবে। ফল হলে যদি বৃষ্টি না পড়ে তাহলেই কিন্তু আঙ্গুরের জাত অনুযায়ী কোনোটা কালো, কোনো জাত লাল, কোনো জাত সবুজ, এইভাবে এক একটা জাতের এক্সপ্রেশন ঘটবে এবং তখনই কিন্তু আপনারা জানেন যে আঙ্গুর গাছ হচ্ছে এইরকম যে গাছের থেকে একটা গল্প বলি। রাজশাহী থেকে আম পেড়ে ঢাকায় পাঠিয়ে দিয়েছে, আমটা আস্তে 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 পাকতে থাকে, কিন্তু আঙ্গুর আপনি গাছ থেকে পেড়ে ফেলবেন আর পাকবে না। সো আঙ্গুর গাছ অবশ্যই অবশ্যই আপনাকে গাছে পাকিয়ে তারপরে হারভেস্ট করতে হবে। গাছে পাকাতে গেলেই আপনার বৃষ্টি হলেই গাছে নষ্ট হয়ে যায়। সো বৃষ্টির ফোঁটা পড়া যাবে না, গাছেই আঙ্গুর পাকাতে হবে। সেভাবে আপনি ঢেকে করবেন না ছাদ দিয়ে করবেন, যেভাবে খুশি আপনাকে অবশ্যই বৃষ্টির পানি থেকে রক্ষা করতে হবে। তাহলে কিন্তু আপনি আঙ্গুর মিষ্টি, গাছে পাকিয়ে আঙ্গুর যদি হারভেস্ট করেন তাহলে মিষ্টি হবে। তাহলে এইভাবে ঢেকেও একদম পলিথিন দিয়ে ঢেকে রেখেও কিন্তু আপনি করতে পারেন। এইভাবে ঢেকে নিলেও হয়। অনেক গল্প করে ফেললাম, অনেক সময় নষ্ট করে ফেললাম, নষ্ট না সরি, অনেক গল্প করলাম। রুবি হক আপু লিখেছেন, আমার এই জলপাই গাছটা খুব ঝোপালো, এটা কি ছেটে দিব না কি এভাবেই থাকবে? গত নভেম্বর মাসে লাগিয়েছে, এখন পর্যন্ত ফল আসছেনি, করণীয় কি? গাছের চেহারা দেখে খুব হেলদি গাছ মনে হচ্ছে, অনেক পাতা ব্রাঞ্চ হয়েছে, অ্যাজ ইট ইজ রেখে দিলেও হবে। তবে কেন ফল আসছে না সেটা একটু টেনশনের ব্যাপার। ফল সাধারণত যখন গাছে না আসে তখন আমরা একটু প্রুন করে দিই। আপনি যদি মনে করেন যে যেই জায়গাতে এত ঝোপালো হয়েছে, গাছের রোদ ঢুকতে অসুবিধা হচ্ছে, এইরকম একটা দুইটা তিনটা ডাল যদি আপনি ছেড়ে দেন তাহলে সেই গাছ একটা মেসেজ পাবে যে তোমার এখন ফল উৎপাদন করতে হবে। এই জলপাই গাছে আপনি, আমার যতটুকু মনে হচ্ছে, জাত দেখে মনে হচ্ছে ফল আসবে। আপনি একটা কাজ করেন, বাজারে ফ্লোরা পাওয়া যায়, ফ্লোরা দিয়ে পাতা এবং মাটি দুটোই ভিজিয়ে দেন, ওখানে ডোজ লেখা আছে, ACI ফ্লোরা আপনি যদি ব্যবহার করেন আমার মনে হয় ফল ধরবে। তবে শীতকাল, এখন ধরবে না, শীতের পরে ধরবে। আমার কাছে মনে হয় জলপাই ধরবে, এই জাতে ধরবে বলে মনে হচ্ছে। আচ্ছা,
আহ মেজবা মিঠু আপু লিখেছেন, পেয়ারা আছে মাধবী পেয়ারা, গুটি ঝরেও পড়ছে, পাতার চেহারা ছবির মতো, হাফ ড্রাম পরিমাণে হাউজে লাগানো, প্রতিকার জানতে চাই। আপা এইটা কিন্তু আমি অনেক দিন কিন্তু আমি বলেছি যে বর্ডার দিয়ে যখন পুড়ে 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 আসতে থাকে, বর্ডার দিয়ে পুড়ে যায়, তখন হচ্ছে পটাশিয়ামের অভাবে। পটাশিয়াম হচ্ছে পটাশিয়াম ক্লোরাইড আমরা ব্যবহার করি, লাল সারটা মিউরেট পটাশ। সো আপনি গাছের গোড়াগুলো ভালোভাবে নিড়িয়ে দিয়ে আপনি একটু যদি মিউরেট পটাশ দিয়ে দেন, তাহলে কিন্তু সলভ হয়ে যাবে বলে আমার ধারণা। তো অনেক গল্প করে ফেললাম, আজকে আর গল্প করতে চাচ্ছি না। আমাদের সাথে অনেকেই জয়েন করেছেন। আমি প্রশ্ন আছে কিনা একটু দেখি। বোর ফিল করছে না তো? রুবি রেজা আপু আছেন, নাহার আপু আছেন, মিনা আপু আছেন, রূপা আপু, মাহমুদ আপু দেখছেন, আপনার প্রশ্নের উত্তর দিয়েছি। সোহাগ ভাই আছেন। নিম খৈলে নিম কেক পাউডার ডিফারেন্স, আচ্ছা, নিম খৈল আর নিম পাউডারের কিন্তু পার্থক্য নাই। নিম খৈলটা হচ্ছে আপনি ভিজিয়ে তারপর লিকুইড বানিয়ে 7-8 দিন রেখে তারপরে ব্যবহার করতে হবে। আর নিম খৈল পাউডারটা যেটা আছে সেটা ইচ্ছা করলে মাটিতে ছিটিয়ে দিয়ে মাটির সাথে মিশিয়ে মাটি তৈরি করতে পারেন, খুব সহজ। তো দুটোই আমাদের নেমাটোড কন্ট্রোলের জন্য দুইটাই কিন্তু খুব ভালো কাজ করে। মেরি আপু দেখছেন, মেরি আপু আসসালামু আলাইকুম। মেরি আপু আমাদেরকে ফেলে অনেক ঘোরাফেরা করছেন। নীলা ইয়াসমিন আপু আছেন, ওয়ালাইকুম সালাম। পিকে মজুমদার ভাই ক্লিবায়ো প্রয়োজন কোথা থেকে সংগ্রহ করতে হবে? আপনার কাছ থেকে সংগ্রহ করতে হলে কখন সংগ্রহ করতে হবে? আসলে ক্লিবায়ো একটা অর্গানাইজেশন জাপান থেকে ইম্পোর্ট করে এবং তারা এখানে প্যাকেটিং করেন। সো আমার যে স্টুডেন্ট আছে মনির সাথে যদি একটু যোগাযোগ করেন, ওদের টেলিফোন নাম্বার ওরা দিয়ে দিবে, মনি দিয়ে দিবে, ওখান থেকে আপনারা কালেকশন করতে পারবেন। আলিয়া আপু জয়েন করেছেন, আফরোজ আপু আছেন। লাউ গাছে শিম ও শশা গাছে দেওয়া যাবে স্যার? পাতাগুলো দাগ, আপনি যদি পাতায় দাগ পড়ে তাহলে হচ্ছে শুধুমাত্র বর্ধ মিক্সচার অথবা ক্লিবায়ো অথবা নিম কোইল পাউডার, নিম তেল, নিম তেল আপনি স্প্রে করে দিতে পারেন, তাহলেও ভালো হবে। অথবা বর্ধ মিক্সচার ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু হয়ে যাবে। ইমাম ভাইকে অনেকগুলো প্রশ্ন করেছি। আমার বন্ধু মাহবুব দেখছে, মাহবুব আসসালামু আলাইকুম। আমাদের কিন্তু কম্বল কেনার সময় চলে যাচ্ছে, আমাদের আমাদের প্রোগ্রাম আমরা দৌড়ে করতে হবে, সময় নেই, অনেক ব্যস্ত। তা জুমি দেখছে, মাসুম ভাই ভালো আছেন। ফাঁস করা যাবে না আমার নামটা, আমি এখন সবার কাছে জামাল ভাই হিসেবে পরিচিত, সেগুলো লিখা যাবে না। ভালো আছি আলহামদুলিল্লাহ। তো টমেটো বেগুন গাছ ডলে পড়া রোগ কি নেমাটোড রোগ? না, এখানে টমেটো বেগুন গাছে যদি উইল্টিং হয় তাহলে ব্যাকটেরিয়াল উইল্ট হতে পারে, আরেকটা হচ্ছে নেমাটোডের কারণেও হতে পারে, ব্যাকটেরিয়াল উইল্ট হতে পারে। আরেকটা হচ্ছে ঢলে পড়ে, যেটা হচ্ছে হঠাৎ করে গাছটা ভালো আছে, ভালো আছে গাছটা এখন, কিন্তু হঠাৎ করে কালকে সকালবেলা গিয়ে দেখলেন এমন করে নেতিয়ে আছে পাতাগুলো, তাহলে বুঝতে হবে ফিউজারিয়াম হয়েছে। ফিউজারিয়াম, সয়েল বন্ড, বাংলাদেশের মাটিতে প্রচুর পরিমাণে ফিউজারিয়াম আছে। ফিউজারিয়াম কন্ট্রোল করার জন্য টু ডিফিকাল্ট। যেমন কলা গাছে পানামা ডিজিজ হয়, পানামা ডিজিজ কিন্তু পুরো গাছটা হঠাৎ করে পুরো মরে 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 আসতে থাকে, ভিতরে যে জাইলেম ফ্লোয়েম আছে সেগুলো সবগুলো নষ্ট হয়ে যায়, দেখে গাছটা আস্তে আস্তে মরে যায় কলা গাছের। ঠিক একই রকম ভাবে বেগুন গাছেও হয়, ইয়াতে হয় ফিউজারিয়াম। ফিউজারিয়াম যদি হয় তাহলে বাংলাদেশে খুব বেশি ফাঞ্জিসাইড বা ফাঞ্জিসাইড নেই যেটা খুব ভালো কাজ করে, তবে আপনারা ক্লিবায়ো স্প্রে করে দেখতে পারেন। ফিউজারিয়ামে এগেনস্টে ক্লিবায়ো খুব ভালো কাজ করে, সো ক্লিবায়ো কাজ করবে। আচ্ছা, আহমেদ হাসান ভাই সুন্দর একটা প্রশ্ন করেছেন। চুন, যে কোনো চুন, বাজারে যে ওই যে পানের দোকানে পাওয়া যায় চুন আর তুতে,
হার্ডওয়্যার দোকানে পাওয়া যায়। খুব আপনার আশেপাশে যেটা পাওয়া যায় সেটাই ব্যবহার করবেন। ১০০ গ্রাম চুন ১ লিটার পানিতে, ১০০ গ্রাম তুঁতে ১ লিটার পানিতে। দুটো আলাদাভাবে গুলিয়ে নিয়ে ৮ লিটার পানিতে মিশিয়ে ফেলবেন। মিশিয়ে ফেলে এইটা ৩ থেকে ৪ ঘন্টার মাঝেই কিন্তু সব গাছে সমানভাবে স্প্রে করবেন। দেখবেন আপনার পুরো বাগান সুন্দর হয়ে যাবে। সো অনেক সহজ, এটা সহজভাবে কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন। সো অনেক গল্প করে ফেললাম। গল্প শেষ মুহূর্তে এই বছরের ২০২০ সাল বিষময় ছিল। আমরা তবুও আলহামদুলিল্লাহ বলছি, আমাদেরকে আল্লাহ তাআলা ভালো রেখেছেন। আল্লাহর কাছে শুকরিয়া করছি। আমি জানি না আগামী বছরটা কেমন যাবে। তবুও আমি বলছি আগামী বছর ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রাখবেন। আমরা অনেক ভালো কাজ করব। এবছর আপনারা যারা আমাদেরকে আ শীত বস্ত্র কেনার জন্য পয়সা পাঠিয়েছেন, আমরা খুব দ্রুততার সাথেই আমরা সেগুলো শীতার্তদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছি। আমি কয়েকদিন ধরে ওই যে স্পিরুলিনার ট্রেনিং নিয়ে একটু ব্যস্ত ছিলাম। সো আমরা এখন শুরু করছি। আমরা কয়েকদিনের মাঝেই আপনারা জানবেন, আমাদেরকে জানিয়ে আমরা যাব। আমরা প্ল্যান করে ফেলেছি এবং সেখানে যোগাযোগও করেছি যেখানে দিব। আমরা বেশ কিছু জায়গায় আমরা দিচ্ছি। সো আমরা চেষ্টা করব আপনাদের যারা সাহায্য পাঠিয়েছেন, শীতবস্ত্র কেনার জন্য যারা পয়সা পাঠিয়েছেন, তাদেরকে গ্রিন বাংলাদেশের পক্ষ থেকে সবাইকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আসলে হচ্ছে কি, আমরা সবাই মিলে একটু পয়সা দিয়ে আমরা কিছু ভালো কাজ করতে চাই। আপনাদের সবার সহযোগিতা নিয়েই কিন্তু, তাই তো আমরা একসাথে চলি। ছোট সাহায্য অনেক বড় কাজ করা যায়। আসুন সবাই মিলে আমরা ভালো কাজ করি। আপনারা মনে রাখবেন যে একটা কম্বল, শুধু একটা কম্বল একটা এতিম বাচ্চাকে সুখে এই শীতের দিনে ওরা ফ্লোরে ঘুমায়। রাস্তার পাড়ে যারা আছে তারা দেখেন কত কষ্টে আছে। আমরা চাই আমরা সবাই মিলে যদি চেষ্টা করি, ইসলাম তাই বলে, সবাই মিলে যদি চেষ্টা করি, অন্তত একটা মুখের হাসিও যদি ফুটাতে পারি, ওরা যদি একটু পায়, সেটাই আমাদের সার্থকতা। গ্রিন বাংলাদেশ শুধু গাছপালা নিয়ে কথা বলে না। আমরা সবাই মানুষের জন্য কথা বলি, মানবতায় কথা বলি। আমরা যেহেতু মানবতায় কথা বলি, মানুষের কথা বলি, তাই প্রাউড ফিল করে বলি আমরা মানুষ। আমরা আপনার এই ছোট দান অনেক বড় কাজ করে। সো আমরা সবাই মিলে যদি একটু করে এই সাহায্য সহযোগিতা করি তাদের কাছে, তাদের পাশে থাকি, অন্তত করে একদিন বলতে পারবো ছিলাম তো, চেষ্টা করেছিলাম ভালো রাখার জন্য তাদেরকে। আমাদেরকে আল্লাহ তাআলা আমাদেরকে সামর্থ্য দিয়েছে, আমরা তাদের পাশে দাঁড়াবো। আমরা আশা করছি গ্রিন বাংলাদেশ ২০২১ সাল, ২০২০ সালের শেষ দিন আজকে, 90 মিনিট স্কুলিং। ২০২০-২১ সালে আমরা ঘর থেকে বের হয়ে আবার সেই পুনরায় আমরা দল বেঁধে একসাথে আমরা 90 মিনিট স্কুলিং ইভেন্টগুলো, গ্রিন বাংলাদেশের ইভেন্টগুলো এনজয় করব সবাই মিলে। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন। আমরা সবাই মিলে সুন্দর একটি বাংলাদেশ গড়তে চাই, যে বাংলাদেশে আমরা সবাই ভালো থাকব আর মৃত্যুর সময় হেসে বলবো আমাদের সন্তানরা থাকুক দুধে ভাতে। আজকে এই পর্যন্তই। ২০২১ সালের জন্য শুভেচ্ছা জানাচ্ছি। আল্লাহর কাছে শুকরিয়া করছি ২০২০ সালের জন্য। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, সবার জন্য দোয়া রইল। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।